বৃন্দ কেমন আছো? আজকে আবার চলে আসলাম আমি তোমাদের ফাতেমা মিস তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম নিয়ে। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং প্রিয়জনদের সাথেই আছো। তো আজকে আমরা যেই জিনিসটা পড়বো তার আগে কিছু কথা বলে নিতে চাই যে আমরা যখন আমাদের প্রজন্ম যখন ছিল তখন বলা হতো যে পানির অপর নাম হচ্ছে জীবন। আর তোমাদের প্রজন্মের কাছে এসে এই সংজ্ঞাটা কিন্তু কিছুটা ভিন্নতর। এখন বলা হয় তোমাদের ক্ষেত্রে যে জীবনের অপর নাম হচ্ছে মোবাইল। তো এই জীবনটার কিন্তু কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে এটা যদি না থাকতো আমরা তোমাদের সাথে এভাবে ফেস টু ফেস অনলাইনে ক্লাস নিতে পারতাম না। এই যে করোনাকালীন সময়টাতে যদি তোমাদের কাছে মোবাইল না থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা তোমাদেরকে এই যে পাঠদানের যে কার্যক্রম সেটা সম্ভব হতো না আমাদের দ্বারা। আর তোমাদেরও সম্ভব হতো না এই ক্লাসগুলো দেখা। আর যদি অপকারিতা বলি সেক্ষেত্রে হচ্ছে যখন এটা খুব বেশি ব্যবহার করবে তোমরা তখন কিন্তু এটা খারাপ দিকই বলা চলে। তো পড়ার সময় যদি আমরা এই মোবাইল নামক জীবন যন্ত্রটাকেই একটু বন্ধ করার দরকার নেই, যদি আমরা একটু সাইলেন্ট করে পাশে রেখে পড়তে বসি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের পড়ালেখার যে মনোযোগটা আছে সেটা আর একটু বাড়বে। তো আশা করি যে তোমরা পড়ার সময় এই দিকটা খেয়াল রাখবে যে মোবাইলটা একটু সাইলেন্ট করে তারপর হচ্ছে একটু মনোযোগ সহকারে পড়তে বসবে। তো আজকে আমরা নতুন কিছু পড়বো। এতদিন আমরা পড়েছিলাম আমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র থেকেই পড়বো। এতদিন আমরা পড়ছিলাম যে আমাদের যে 6th চ্যাপ্টার ছিল সেটা পড়ছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র 7ম অধ্যায়। আমি ফাতেমাতুজ জোহরা, প্রভাষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। দেখো আমাদের 7ম অধ্যায়ের নাম কি? আমাদের 7ম অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। মানে ব্যাংক যেই ফান্ড কালেক্ট করে, ব্যাংক যে ব্যবসাটা করে সেই ফান্ডগুলো ব্যাংক কোথা থেকে কালেক্ট করে এবং কোন কোন জায়গায় ইউজ করে সেই ডিটেলস নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। দেখো আজকে আমরা কি কি পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে ব্যাংক তহবিল নিয়ে সাধারণ আলোচনা, যে তহবিলটা কি, কেন দরকার, কিভাবে আসে, কোথা থেকে আসে, সেই আলোচনাগুলো হচ্ছে আমরা করব। ব্যাংকের তহবিলের ধারণা, ব্যাংকের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। তারপর আমরা পড়ব ব্যাংক ঋণ সম্পর্কে ধারণা। তারপর পড়ব ব্যাংক ঋণের গুরুত্ব। দেখেছো এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা হচ্ছে যে দেখো আমরা যারা গ্রাহক আছি, আমানতকারীরা আছি, তারা হচ্ছে ব্যাংকে নিয়ে আমাদের টাকা জমা দিই। এটা কিন্তু ব্যাংক তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে মূল উৎস, যে আমরা যারা আমানতকারীরা আছি আমাদের টাকাগুলো ব্যাংকে নিয়ে রাখা, ওটা ব্যাংকের ফান্ডের একটা বড় উৎস। ব্যাংকের তহবিল কি কি হতে পারে? ব্যাংকের নিজস্ব তহবিল হতে পারে, যেমন ব্যাংক হচ্ছে নিজস্ব যে তহবিলটা নিয়ে, নিজস্ব যে ফান্ড নিয়ে ব্যবসা শুরু করে সেটা হচ্ছে ব্যাংকের নিজস্ব তহবিল। তারপর হতে পারে ঋণকৃত তহবিল। নিজস্ব তহবিলে তো এত ব্যবসা করা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে আমরা জানি ব্যাংকের পরিশোধিত মূলধন হচ্ছে 400 কোটি টাকা। তার মানে 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে রেখে ব্যাংক হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে কাজ শুরু করবে। তো 400 কোটি টাকা একজনের পক্ষে সম্ভব হয় না, বা অনেকে মিলে শুরু করে যৌথ মূলধনী ব্যবসায়, কিন্তু তারপরেও দেখা যায় যে নিজস্ব তহবিল দিয়ে সেই টোটাল বিজনেসটা পরিচালনা করা সম্ভব হয় না। তখন হচ্ছে ব্যাংকের কিছু অর্থ বা কিছু ফান্ড দরকার হয়, যখন তারা হচ্ছে সেগুলো ঋণ হিসেবে নিয়ে থাকে। তো নিজস্ব তহবিল আবার দু ধরনের, একটা হচ্ছে পরিশোধিত মূলধন আর একটা হচ্ছে সঞ্চিতি তহবিল। আমরা ডিটেলসে পড়বো একটু পরেই। সঞ্চিতি তহবিল আবার 3 ধরনের: বিধিবদ্ধ রিজার্ভ, সাধারণ রিজার্ভ এবং হচ্ছে অন্যান্য সঞ্চিতি তহবিল। ঋণকৃত তহবিল আবার 4 ধরনের। প্রথমেই হচ্ছে আমানত হিসেবে জমাকৃত অর্থ, তারপর কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ, তারপর হচ্ছে মুদ্রাবাজার থেকে গৃহীত ঋণ এবং তারপর হচ্ছে ব্যাংক দলিলের মাধ্যমে গৃহীত ঋণ। তো এই তহবিল সম্পর্কে প্রথমেই আমি কিছু আলোচনা করে নিতে চাই যে আমরা যে আমাদের প্রথম চ্যাপ্টার ছিল ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, সেই চ্যাপ্টারে আমরা ব্যাংক সম্পর্কে
কয়েকটি লাইন বা উক্তি পড়েছিলাম। এর মধ্যে একটি ছিল যে ব্যাংক হচ্ছে অর্থ ও ঋণের ব্যবসায়ী। তারপর ছিল হচ্ছে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, যেটা হচ্ছে সব সমাজেই এটা হচ্ছে প্রচলিত এই উক্তিটি। তারপর আমরা পড়েছিলাম ব্যাংকের সংজ্ঞায় পড়েছিলাম ব্যাংক হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। কি করে ব্যাংক? ব্যাংক কাকে বলে? ব্যাংক হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী যারা হচ্ছে আমানতকারীদের কাছ থেকে কম মুনাফায় অর্থ সংগ্রহ করে এবং হচ্ছে মানে কম সুদে অর্থ সংগ্রহ করে এবং হচ্ছে সেই অর্থগুলো হচ্ছে ঋণ হিসেবে অন্যান্যদেরকে বেশি সুদে প্রদান করে। এবং এই দুই মুনাফার পার্থক্য হচ্ছে ব্যাংকের, এই দুই মুনাফার যে পার্থক্য সেটা হচ্ছে ব্যাংকের মুনাফা। তো আমরা যে পড়েছিলাম যে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে, এই জিনিসটি, এই কথাটির ব্যাখ্যা আজকে আমি আবার তোমাদেরকে বলবো। সব ব্যবসায়ী কিন্তু তহবিলের প্রয়োজন পড়ে, কিন্তু অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন। অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের টাকা নিয়ে ব্যবসা করে বা নিজেরা বিনিয়োগ করে ব্যবসা করে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে বিনিয়োগটা হয় নিজস্ব তহবিল প্লাস হচ্ছে অন্যান্যদের কাছ থেকে ধার করে তহবিল সংগ্রহ করে। ব্যাংকের যে নিজস্ব তহবিল সেটা অপেক্ষা জনগণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে সেই আমানতের উপর তাদের বেশি ডিপেন্ড করতে হয়, বা ওইটাই হচ্ছে মূলত ব্যাংকের যে পরিচালনার জন্য যে মূল তহবিল সেই সবটাই আসে হচ্ছে, সে বেশিরভাগটাই আসে হচ্ছে আমানতকারীদের জমাকৃত অর্থ থেকে। বাংলাদেশে একটি ব্যবসায় গড়তে পরিশোধিত মূলধন হচ্ছে 400 কোটি টাকা। মানে এই 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে তখন হচ্ছে বাংলাদেশে একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা কার্যক্রম শুরু করতে হয়। কিন্তু দেখা যায় যে এর বিপরীত শুধু 400 কোটি টাকা না, ব্যাংকে দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক হচ্ছে অন্যদেরকে ঋণ দিয়ে থাকে। তো এই বিশাল পরিমাণ অর্থ কোথা থেকে আসে? এই বিশাল পরিমাণ অর্থ আসে আমাদের মতো যারা আমানতকারী আছি, তারা যে ব্যাংকে টাকা জমা দেয় সেই টাকা থেকে হচ্ছে সেটা আসে। ব্যাংক কি করে? কম সুদে আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং বেশি সুদে বা লাভে ঋণ দেয়। ব্যাংক গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ঋণ বা আগাম মঞ্জুর করে। তহবিলের অংশবিশেষ সুবিধা মতো অন্যান্য খাতে বিনিয়োগ করে। তাই এই যে পুরা টোটাল যে ব্যাংক ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে বুঝতে হলে আমাদের ব্যাংকের তহবিল এবং তার উৎস সম্পর্কে জানতে হবে। তো এখানে হচ্ছে আমি জাস্ট একটা চার্ট হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ব্যাংকের তহবিল কোন কোন জায়গা থেকে কালেক্ট হয়। একটা হচ্ছে তাদের নিজস্ব তহবিল এবং বাকিটা হচ্ছে তাদের ঋণকৃত তহবিল। দেখো, সংক্ষেপে আমি যদি বলি ব্যাংক তহবিল কাকে বলে? ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক যখন নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে যখন অর্থ সংগ্রহ করে তখন তাকে বলা হয় ব্যাংকের তহবিল। এটা খুবই সাধারণ ভাষায়, তোমাদের যখন জ্ঞানমূলক প্রশ্ন আসবে যে ব্যাংক তহবিল কি, তোমরা যদি এই সংজ্ঞাটি লিখো তখন হচ্ছে চলবে। কিন্তু আমাদের জানার জন্য অনেক কিছুই জানতে হবে। তহবিল বলতে আমরা সাধারণত কি জানতাম? তহবিল বলতে আমরা বুঝতাম যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ঈদের সময় দেখা যেত সালামি পেতাম, তখন কি করতাম? সেই টাকাটা হচ্ছে কোথাও না কোথাও জমা রাখতাম। তো আমাদের কাছে ছোটবেলায় তহবিল সম্পর্কে একরকম ধারণা ছিল। এখন আমরা যখন বড় হলাম, আমরা যখন একজন ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট হিসেবে তহবিল কি, তখন আমরা দেখলাম সেটা টোটালি ডিফারেন্ট একটা কিছু। ব্যবসায়ের তহবিল এক ধরনের, এবং আমরা যখন আমাদের ব্যাংকিং পড়লাম, ফিন্যান্সে তহবিল এক ধরনের, আবার যখন আমরা ব্যাংকিং করতে গেলাম তখন দেখলাম যে ব্যাংকের তহবিল আবার অন্য ধরনের। সো এই পার্থক্যগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। ক্ষুদ্রতম ভাষায় আমরা তহবিল সম্পর্কে সেটাই বুঝি যে আমরা যে টাকা জমাই বা আমাদের বাবা মায়ের যে টাকা জমায় সেটা কিন্তু ফান্ড, কিন্তু ব্যাংকের তহবিল সম্পর্কে আমরা একটু ভালোভাবে। তহবিল হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তার সমষ্টিকে ব্যাংক তহবিল বলে। এখন ব্যাংকের নিজস্ব তহবিল বলতে আমরা কি বুঝি? ব্যাংকের যে শেয়ার বিক্রয় লব্ধ যে অর্থ প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের সঞ্চিতি তহবিল, মানে হচ্ছে শেয়ার বিক্রয় থেকে যে মুনাফা হয় সেই মুনাফাগুলো শেয়ার হোল্ডারদের মাঝে ভাগ করে না দিয়ে ব্যাংক যে সঞ্চিতি তহবিল গঠন করে সেটা, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের আমানত হিসাব। আমরা আমানত হিসাব কয় ধরনের জেনেছি? তো আমরা পড়েছি চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। 3 ধরনের হিসাবের কথা পড়েছি। এই 3 ধরনের হিসাবের মাধ্যমে ব্যাংক হচ্ছে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে। প্লাস হচ্ছে
যখন ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলোর হচ্ছে তহবিলের দরকার পড়ে তখন তারা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বা তাদের পাশাপাশি অন্য কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ সংগ্রহ করে। মূলত শেয়ার মূলধন, আমানত হিসাব এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে গৃহীত যে ঋণটি আছে, এই ৩ ধরনের ঋণই হচ্ছে ব্যাংক তহবিলের যে মূল উদ্দেশ্যগুলো আছে, এই ৩টি হচ্ছে তার মধ্যে অন্যতম। তারপর আমরা পড়ব ব্যাংক তহবিলের উৎস থেকে। তো মেয়াদ ভিত্তিক ব্যাংক তহবিলের উৎসকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস এবং আরেকটি হচ্ছে স্বল্প মেয়াদী উৎস। দেখো, দীর্ঘমেয়াদী তহবিলের যে উৎসগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পরিশোধিত মূলধন, সঞ্চিতি তহবিল, ঋণপত্র ও সিকিউরিটিজ, বিশেষ আমানত হিসাব। তারপর হচ্ছে স্বল্পমেয়াদী উৎসগুলো। স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি? আমানত হিসেবে সংগৃহীত তহবিল, কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ, মুদ্রা বাজার হতে ঋণ, দলিলি ঋণ। বিশেষ ধরনের ব্যাংক যেগুলো আছে, স্পেশালাইজড ব্যাংক, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক। তারপর হচ্ছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ওই বিশেষ ব্যাংকগুলো বাদ দিলে সকল বাণিজ্যিক ব্যাংকই হচ্ছে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসা করে। নিজস্ব মূলধনের বাইরে এর অধিকাংশ যেটা সেটা হচ্ছে আমানতকারীদের যে আমানত আছে সেখান থেকে সংগ্রহিত হয় এবং যা ব্যাংকে হচ্ছে চাহিদা মাত্র ফেরত দিতে হয়। কারণ আমরা যারা আমানতকারী আছি, আমরা যদি ব্যাংকে গিয়ে আমাদের টাকা না পাই, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকের সুনাম হ্যাম্পার হবে। সে কারণে ব্যাংকে সবসময় কিছু টাকা মজুত করে রাখতে হয়, যাতে আমরা যারা আমানতকারীরা আছি তারা যখনই ব্যাংকে গিয়ে টাকা চাইবো, ব্যাংক যাতে আমাদের সেই টাকা পরিশোধ করে দিতে পারে। তাই ব্যাংকের হচ্ছে এমন কিছু উৎস সংগ্রহ করা দরকার, বা দীর্ঘমেয়াদী উৎস সংগ্রহ করা দরকার, যাতে হচ্ছে ব্যাংকের যে স্বল্পমেয়াদী টাকাটা রেখেও ব্যাংক যাতে দীর্ঘমেয়াদী যাতে ব্যবসা করতে পারে, সেজন্য দীর্ঘমেয়াদী কিছু উৎস ব্যাংকের তৈরি করে রাখা দরকার। দেখো, আমরা এখন দীর্ঘমেয়াদী উৎসগুলো সম্পর্কে ডিটেলসে জানব। পরিশোধিত মূলধন। ব্যাংক তার শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় পরিশোধিত মূলধন। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি হতে হলে, আমরা তো জানি তালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে আমরা পড়েছি, যে ব্যাংকগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে চলবে সেগুলোকে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হলে একটি ব্যাংকের কমপক্ষে 400 কোটি টাকা পরিশোধিত মূলধন রেখে ব্যাংক ব্যবসা শুরু করতে হয়। এটা হচ্ছে ব্যাংকের নিজস্ব মূলধন এবং প্রধান ও অন্যতম উৎস। এরপর হচ্ছে সঞ্চিতি তহবিল। ব্যাংক তার যে মুনাফা আছে, অর্জিত মুনাফা যা তারা আয় করে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তহবিল গড়ে তোলে। এরূপ তহবিল ব্যাংকের নিজস্ব মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ সঞ্চিতি। ব্যাংক তার যে অর্জিত মুনাফা আছে তার অংশবিশেষ তার কিছু অংশ কর্তন করে শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে এক ধরনের রিজার্ভ ফান্ড গড়ে তোলে। এরকম তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ বেশি হলে ব্যাংক তা থেকে কি করে, শেয়ার মালিকদের স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ইস্যু করে। আমরা আমাদের 19-এ যখন ছিলাম তখনও পড়েছি, এবং হচ্ছে আমাদের এই যে একাদশ শ্রেণীতেও আমরা পড়েছি যে বোনাস শেয়ার সম্পর্কে। বোনাস শেয়ার কি? ব্যাংক হচ্ছে টাকা হিসেবে সে মুনাফাগুলো বন্টন না করে শেয়ার হিসেবে বন্টন করে দেয়। বোনাস, যে একজনের ধরো 10টা শেয়ার আছে, তাকে বোনাস হিসেবে আরো 2টা শেয়ার দেয়া হলো, সেটাকে বলা হয় সাধারণ সঞ্চিতি। তো সঞ্চিতি কি? বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত হারে বাধ্যতামূলক যে সঞ্চিতি সংগ্রহ করে তাকে বলা হয় বিধিবদ্ধ সঞ্চিতি বা স্ট্যাচুটরি রিজার্ভ। এই সঞ্চিতি হচ্ছে আইন অনুযায়ী যা বলে, এরূপ তহবিল ব্যাংকের শেয়ার মূলধনের সমান না হওয়া পর্যন্ত অর্জিত মুনাফা থেকে প্রতি বছর 20% হারে মুনাফা ব্যাংকের এরকম তহবিলে স্থানান্তর করা হবে। এবং এই তহবিলটা গঠিত হবে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক আছে বা যে কেন্দ্রীয় ব্যাংক আছে তাদের আন্ডারে হচ্ছে এই সঞ্চিতি তহবিলটা গঠিত হবে।
এরপর হচ্ছে বিবিধ সঞ্চিতি তহবিল। এই দুটো তহবিল ছাড়াও উপরের দুটো তহবিল আমরা যেটা বলেছি সাধারণ রিজার্ভ এবং হচ্ছে স্ট্যাচুটরি রিজার্ভ, সেই দুইটা তহবিল ছাড়াও ব্যাংক আরও কিছু সঞ্চিত তহবিল গঠন করতে পারে, যেমন হচ্ছে অবচয় সঞ্চিতি, তারপর হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, গুপ্ত তহবিল বা সিঙ্কিং গুপ্ত তহবিল, তারপর হচ্ছে নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ড। এরকম তহবিল লভ্যাংশ সমতাকরণ তহবিল কি, যে প্রতি বছর একই হারে একই সমান হারে হচ্ছে লভ্যাংশ দিবে। কোনো বছর মুনাফা বেশি হতে পারে, কোনো বছর কম হতে পারে, কিন্তু ব্যাংকগুলো কি করবে প্রতি বছর যাতে একটা সেম লেভেলে মুনাফা দিতে পারে সেক্ষেত্রে হচ্ছে একটা ফান্ড গঠন করবে। ধরো কোনো বছর হচ্ছে 10 টাকা মুনাফা হলো, ব্যাংক হচ্ছে প্রতি বছর ধরো 5 টাকা করে মুনাফা দেয়, কোনো বছর 10 টাকা মুনাফা হয় প্রতি শেয়ার প্রতি, কোনো বছর হচ্ছে 15 টাকা মুনাফা হয়, কিন্তু ব্যাংক হচ্ছে প্রতি বছর সেম লেভেলে হচ্ছে সেই লভ্যাংশটা দিবে। তাই যেই বছর বেশি হবে সেই বছরের টাকাগুলো একটি তহবিলে রেখে দিবে, যাতে প্রত্যেক বছর সমান হারে এরকম তহবিল থেকে দিতে পারে, বা কোনো বছর যদি লস হয় তাহলে হচ্ছে সেই ফান্ড থেকে সেই লেভেলেই লভ্যাংশ প্রদান করবে। তারপর হচ্ছে গুপ্ত তহবিল। ব্যাংক গুপ্ত তহবিল গঠন করে রাখতে পারে, যাতে যখন হচ্ছে কোনো দরকার হবে তখন হচ্ছে ব্যাংক যেন সেই তহবিল থেকে বিনিয়োগ করতে পারে, বা কোনো বছর যদি বেশি লস হয়ে যায় তখন যাতে শেয়ার মালিকদের যাতে কোনো ক্ষতি না হয়, মালিকদের যেন কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে ওই তহবিল থেকে মালিকদের হচ্ছে লভ্যাংশ বা প্রফিট দিতে পারবে। তারপর হচ্ছে নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ড। কোনো প্রকল্পে যদি দেখা যায় যে লস হতে পারে, সেজন্য ব্যাংক কি করবে একটা নির্দিষ্ট হারে কিছু কিছু করে টাকা সেই তহবিলটাতে জমা করে রাখবে, যাতে কোনো বছর যদি লস হয়ে যায় ব্যাংক হচ্ছে কোনো বিনিয়োগে যদি ব্যাংক দেখে যে লস হচ্ছে তখন যাতে সেই ফান্ডটা থেকে ব্যাংক কাভার আপ করতে পারে। তারপর আমরা পড়ব ঋণপত্র ও সিকিউরিটিজ। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে বাণিজ্যিক ব্যাংক বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি শেয়ার বাজারে বিক্রয় করতে পারে। এটা কিন্তু কেন্দ্রীয় যেই দীর্ঘমেয়াদী একটি গুরুত্বপূর্ণ উৎস। যেমন ব্যাংকের যখন ঋণের দরকার হবে তখন তারা কি করতে পারে, বন্ড। বন্ড আমরা কি করেছি, বন্ড আমরা পড়েছি হচ্ছে ঋণের দলিল, আবার ডিবেঞ্চারও পড়েছি ঋণের দলিল। তো বন্ডকে আমরা বলি জামানতবিহীন ঋণ এবং ডিবেঞ্চারকে বলি জামানত যুক্ত ঋণ। মানে বন্ডের ক্ষেত্রে বন্ড তো একটা দলিল, এই দলিলের মাধ্যমে কোনো ঋণ নিতে হলে কোনো কিছু জামানত হিসেবে রাখতে হবে না। আর ডিবেঞ্চারের মাধ্যমে যদি ঋণ নিতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কোনো কিছু জামানত রেখে, বা ব্যাংককে, আমরা তো ব্যাংক নিয়ে কথা বলছি, ব্যাংকে কোনো কিছু জামানত রেখে তারপর হচ্ছে সেই লোনটা বা সেই ঋণটা নিতে হবে। এবং এই বন্ড এবং ডিবেঞ্চারই ব্যাংকের যে দীর্ঘমেয়াদী যেই উৎস আছে তহবিলের, সেটি গুরুত্বপূর্ণ উৎস। তারপর হচ্ছে বিশেষ আমানত হিসাব। কতগুলো বিশেষ আমানত হিসাব আছে যার মাধ্যমে হচ্ছে ব্যাংকগুলো জনসাধারণের কাছ থেকে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করে। এর মধ্যে আছে গৃহ নির্মাণ প্রকল্প। এরূপ প্রকল্পের আওতায় কি করে আমানতকারীরা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট কিস্তি হারে ব্যাংকে অর্থ জমা করে। ধরো আমি একটি বাড়ি বানাতে চাই, তো আমি কি করব প্রতি মাসে মাসে ব্যাংকে কিছু পরিমাণ টাকা জমা রাখবো, যাতে হচ্ছে 10 বছর পরে আমি একটি বাড়ি বানাতে পারি। ধরো প্রতি মাসে 10,000 টাকা করে জমা দিব 10 বছর পর্যন্ত। তো ওই টাকা এটা কিন্তু 10 বছর পর্যন্ত আমি উঠাবো না। তো ওই 10 বছর পর্যন্ত ব্যাংক হচ্ছে আমার সেই ফান্ডটা ইউজ করতে পারবে। এবং যেহেতু আমরা বলেছি দীর্ঘমেয়াদী বলতে আমরা কি বলেছি, আমরা বলেছি যে 10 বছর বা তার বেশি সময়ের জন্য যে ঋণ প্রদান করা হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী ঋণ। তো ব্যাংক ওই 10 বছরের জন্য আমার টাকাটা যেহেতু ইউজ করতে পারবে, এটা কিন্তু ব্যাংকের দীর্ঘমেয়াদী একটি ভালো উৎস ব্যাংকের ক্ষেত্রে। প্রকল্প। অনেক মুসলিম ধর্মপ্রাণ লোকজন আছেন যারা হজ করতে যেতে চান, কিন্তু তাদের পক্ষে হচ্ছে এত বেশি পরিমাণে টাকা একসাথে সংগ্রহ করা সম্ভব হয় না। তখন তারা কি করেন, যে প্রত্যেক মেয়াদে কিছু কিছু টাকা হচ্ছে অল্প অল্প করে জমা করেন, যাতে তারা একসময় হজে যেতে পারেন। তো অনেকে দেখা গেল যে তাদের চাকরি জীবনের প্রথম থেকে জমানো শুরু করে এবং চাকরি শেষ হলে তখন হচ্ছে সেই টাকা সংগ্রহ করে ব্যাংকের কাছ থেকে তখন তারা হজে যাবে। তো এটা কিন্তু একটা লং একটা টাইম। তো এই যে হজ প্রকল্পের যে টাকাটা ব্যাংকে জমা করে, ব্যাংক কিন্তু সেই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করতে পারে বা ব্যাংক হচ্ছে ইউজ করতে পারে। তারপর হচ্ছে শিক্ষা সঞ্চয় প্রকল্প।
অনেক সচেতন বাবা মায়েরা আছেন যারা তাদের হচ্ছে সন্তানদের লেখাপড়ার জন্য ভবিষ্যতে যাতে ভালোভাবে পড়ালেখা করাতে পারেন সেজন্য হচ্ছে কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখেন, শিক্ষার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখেন। তো এটাও কিন্তু ব্যাংকের দীর্ঘমেয়াদী একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। এবার আমরা পড়ব হচ্ছে স্বল্প মেয়াদী উৎস সমূহ। প্রথমেই হচ্ছে আমানত হিসেবে সংগৃহীত তহবিল। আমানত হিসেবে যে ব্যাংকের যে আমানত হিসাবগুলো আছে, আমরা বলেছি যে চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী, এই তিনটা হিসাবের মাধ্যমে হচ্ছে ব্যাংক জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে। তো এই টাকাগুলো হচ্ছে চলতি হিসাবের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই স্বল্প, কারণ চলতি হিসাবের ক্ষেত্রে আমরা জেনেছি যে ব্যবসায়ীরা হচ্ছে এই ধরনের হিসাব খুলে থাকে এবং ব্যবসায়ীদের যেহেতু প্রতিনিয়তই টাকার দরকার হয়, তো সেই টাকাটা হচ্ছে ব্যাংক বেশি দিন ইউজ করতে পারে না এবং এই টাকাটা হচ্ছে ওরা উঠিয়ে নিয়ে যায় প্রায়শই। এই কারণে এটা হচ্ছে খুবই স্বল্প মেয়াদে ইউজ করা যায় এই টাকাটা। কিন্তু সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের ক্ষেত্রে, স্থায়ী হিসাবে তো একটা ফিক্সড টাকা একটা ফিক্সড টাইমের জন্য রেখে দিতে হয়, আর সঞ্চয় হিসেবে টাকাটাও যেহেতু আমানতকারীরা একটি নির্দিষ্ট মেয়াদের পরেই উঠাতে হয়, হোক সেটা স্বল্প মেয়াদের জন্য, এটাও কিন্তু ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের মুরব্বী বা অভিভাবক বলা হয়ে থাকে এবং তাদের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। আমরা যখন আমাদের দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম ব্যাংকিং এর, সেদিকে আমরা পড়েছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল। তাই বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অন্য কোথাও থেকে তহবিল সংগ্রহ করতে পারে না, তখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে। তারপর হচ্ছে মুদ্রা বাজার থেকে ঋণ। ব্যাংক যেহেতু হচ্ছে মুদ্রা বাজারের সদস্য, যেহেতু তারা হচ্ছে মুদ্রা বাজারে শেয়ার বিক্রি করে, সে মুদ্রা বাজারের সদস্য হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিল, বন্ড সেগুলো হচ্ছে বিক্রয় করতে পারে এবং ঋণ সংগ্রহ করতে পারে। এরপরে হচ্ছে দলিলি ঋণ। এছাড়াও বিভিন্ন প্রকার দলিল ইস্যু করে, আমরা পড়েছি কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার ওরা কি করে, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেয়, তাদেরকে লোন দেয়। তো এবং যখন আবার তারা কমার্শিয়াল পেপারগুলো নিয়ে নেয়, ব্যাংক হচ্ছে সেই টাকাগুলো আবার নিয়ে নেয়। তো এই যে দলিলগুলো আছে সেগুলোও কিন্তু ব্যাংকের স্বল্প মেয়াদের একটি গুরুত্বপূর্ণ উৎস। তো এখন আমরা জানবো হচ্ছে ব্যাংক ঋণ সম্পর্কে। সাধারণ অর্থে আমরা যদি বলতে চাই, ব্যাংক তার গ্রাহকদেরকে আর্থিকভাবে যে ঋণ দিয়ে থাকে তাকেই হচ্ছে ব্যাংক ঋণ বলে। লোন বিভিন্নভাবে দিতে পারে, সাধারণ গ্রাহকদেরকে দিতে পারে, যখন কেউ যদি হোম লোন যেগুলো দেয়, বাড়ি করতে চায় তাদেরকে হোম লোন দেয়, কেউ গাড়ি কিনতে চাইলে তাদেরকে কার লোন দেয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে ব্যাংক হচ্ছে তার গ্রাহকদেরকে ঋণ দিয়ে থাকে। এছাড়াও ব্যাপক অর্থে বলতে গেলে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য হবে, কারণ ব্যাংক তার গ্রাহকদেরকে যে ঋণ দেয় তার বিপরীতে কিন্তু সুদও নিয়ে থাকে। তো সেই নগদ অর্থ এবং দলিলের মাধ্যমে সুনাম, বিশ্বাস ও সেবা একটা নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে গ্রাহকদেরকে যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংক ঋণ বলে। শুধু যে মানুষের কোনো কিছু বন্ধক রেখে ঋণ দিবে তা কিন্তু না। যারা হচ্ছে ব্যাংকের সাথে সুনামের সাথে ব্যবসা করে, ব্যাংকের কিছু গ্রাহক আছে যাদের হচ্ছে সমাজে খুব বেশি পরিচিতি এবং সুনাম থাকে এবং তাদের বিশ্বাস দেখে ব্যাংক তাদের বিশ্বাসের উপর ভর করেও তাদেরকে ঋণ দিয়ে থাকে। তো তিন ভাবে হচ্ছে ব্যাংক ঋণ দিতে পারে: নগদ অর্থে প্রদত্ত ঋণ, তারপর হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, তারপর হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। জানবো নগদ অর্থে প্রদত্ত ঋণ বা অগ্রিম কি। ব্যাংক নগদ অর্থে গ্রাহকদেরকে যে ঋণ মঞ্জুর করে থাকে তাকেই বলা হয় নগদ অর্থে প্রদত্ত ঋণ। সাধারণতভাবে ব্যাংকের ঋণদান বলতে নগদ অর্থে প্রদত্ত ঋণকেই আমরা বুঝে থাকি। একে ব্যাংকের অগ্রিমও বলা হয়ে থাকে। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ বা কোনো ডকুমেন্টের মাধ্যমে ব্যাংক যখন ঋণ প্রদান করবে সেটাকে বলা হবে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। ব্যাংক তার সুনামের বিপরীতে গ্রাহকদের পক্ষে তৃতীয় পক্ষ বরাবর কোনো দলিল ইস্যুর মাধ্যমে যে ঋণ মঞ্জুর করে তাকে বলা হয় দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, যেটা আমরা পড়েছি প্রত্যয়পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে।
এটা কি করে? লেটার অফ ক্রেডিট হচ্ছে নিশ্চয়তা প্রদান করে যে কোনো কারণে ব্যাংকের যে গ্রাহক উনি যদি ঋণ প্রদান করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক তার গ্রাহকের পক্ষে সেই ঋণটা প্রদান করবে। এরকম এলসি ইস্যুর মাধ্যমে কিন্তু ব্যাংক একটি কমিশনও নিয়ে থাকে। তারপর হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। ব্যাংক সরকারি বা বেসরকারি বিভিন্ন ঋণপত্র ক্রয় করে ঋণ প্রদান করে থাকে। এরকম হচ্ছে বিনিময় বিল হতে পারে, তারপর হুন্ডি হতে পারে, এছাড়াও ক্রয় বা বাট্টা করেও ঋণ মঞ্জুর করতে পারে। তারপর আমরা পড়ব যে ব্যাংক ঋণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি, কেন গ্রাহকদের কাছে হচ্ছে ব্যাংক ঋণ এত গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে ব্যবসা বাণিজ্য বা শিল্পের প্রসারের জন্য কিন্তু ব্যাংক ঋণ একটি গুরুত্বপূর্ণ উৎস। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংক ঋণের উপর অনেকাংশে নির্ভরশীল। যেমন এলসি ইস্যু করে, এলসি যদি না থাকতো তাহলে আমরা কিন্তু বাইরের দেশের যে ব্যবসায়ী আছে তাদের সাথে কিন্তু ব্যবসা করতে পারতাম না, কারণ তারা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে পারতো না বা আমরাও তাদেরকে বিশ্বাস করতে পারতাম না যে পণ্য বুঝে পাওয়ার পরে তারা আমাদেরকে টাকা পরিশোধ করবে বা তারাও যে আমাদেরকে টাকা পরিশোধ করবে, এটা কিন্তু আমরা কখনোই বিশ্বাসযোগ্য আমাদের কাছেও হতো না। দেখা যেত আমরা পণ্য পাঠিয়ে দিতাম কিন্তু সেই টাকা পরিশোধ করার কোনো নামও নেই। কিন্তু যেহেতু ব্যাংক হচ্ছে কোনো স্বনামধন্য ব্যাংক, যেহেতু এই এলসিটা ইস্যু করে থাকে, তো আমরা সহজেই ব্যবসা বাণিজ্য এক দেশের সাথে আরেক দেশ করতে পারে। এরপরে শিল্প সম্প্রসারণ। ব্যাংক ঋণ দেশের শিল্পায়নের যে সম্প্রসারণ আছে এতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমাদের দেশে যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে সেগুলোতে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এছাড়াও বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে ব্যাংক হচ্ছে আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে সেটার ক্ষেত্রে সরকার ঘোষণা দিয়েছিল যে আমাদের গার্মেন্টস সেক্টরগুলো সরকারের কাছ থেকে বা ব্যাংকগুলোর কাছ থেকে ৫,০০০ কোটি টাকা যে লোন ইস্যু করা হয়েছিল সরকারের কাছ থেকে, এবং হচ্ছে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ব্যাংকের কাছ থেকে এই ঋণ সংগ্রহ করেছে। এবং করোনাকালীন সময়ে তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় এই জন্য হচ্ছে আমাদের দেশের সরকার এই ধরনের ঋণ ব্যাংক কর্তৃক ইস্যু করিয়েছে বা ব্যাংক হচ্ছে তাদেরকে সেই সাহায্য সহযোগিতা করেছে। এই কারণে হচ্ছে করোনাকালীন সময়ে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি এবং তাদের ব্যবসায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছিল। তারপর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এই তো একটু আগেই বললাম যে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংক ঋণের উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল। ঋণের দলিল বিশেষ করে প্রত্যয়পত্র বা এলসি ব্যবহার না করে বর্তমান যুগে কিন্তু আন্তর্জাতিক ব্যবসায় আমরা চিন্তাও করতে পারি না যে যদি প্রত্যয়পত্র না থাকতো বা এলসি না থাকতো বা বিনিময় বিল না থাকতো সেক্ষেত্রে কিন্তু ব্যবসা করাটাই একটা ঝুঁকির মুখে পড়ে যেত। তো ব্যাংক কিন্তু আমাদেরকে এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তারপর হচ্ছে কৃষি উন্নয়ন। ব্যাংক ঋণ শুধু যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদান করে থাকে ব্যাংকগুলো সেটা কিন্তু না, কৃষি উন্নয়নে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করে যাচ্ছে। এবং আমাদের দেশে কিন্তু এরকম একটি বিশেষায়িত ব্যাংকও আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক, যারা হচ্ছে কৃষকদের স্বল্প ও মধ্যম মেয়াদে ঋণ প্রদান করে থাকে, যার জন্য হচ্ছে কৃষকরা কৃষিকাজের যে সরঞ্জাম বা যন্ত্রপাতি আছে সেগুলো সহজে ক্রয় করতে পারে এবং কৃষিক্ষেত্রে যেই জমিগুলো আছে সেই জমিগুলো বন্ধক রেখে অনেক সময় দেখা যায় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, বা জমির ক্ষেত্রে ফসলাদি করার ক্ষেত্রে কীটনাশক বা সার কিনতে অনেক সময় কৃষকের টাকার দরকার পড়ে, তখন হচ্ছে আমাদের যে কৃষি ব্যাংক আছে সেগুলো হচ্ছে আমাদের কৃষকদের উন্নয়নে, কৃষির উন্নয়নে ঋণ প্রদান করে যাচ্ছে। কর্মসংস্থান। এতগুলো ব্যাংক আমাদের দেশে, এতগুলো ব্যাংকের এতগুলো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু আমাদের দেশের অনেক লোক কাজ করছে, অনেক ব্যাংকার সেখানে হচ্ছে নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং তাদের যে চাকরি আছে সেই যথাযথভাবে সম্পাদন করছে। এতে কিন্তু আমাদের আমাদের দেশের সরকারের উপর চাপ কমছে যে ব্যাংকগুলো আমাদের দেশের যে বেকার যুবক আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এরপর হচ্ছে গ্রামীণ উন্নয়ন। আমাদের গ্রামের যে মহিলারা আছে বা ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িত বা কৃষির সাথে জড়িত সেগুলো কিন্তু অনেক পিছনে পড়েছিল। তো ব্যাংকগুলো আসার পরে এত ব্যাংক হওয়ার ফলে এবং বিশেষায়িত ব্যাংকগুলো হওয়ার ফলে আমাদের গ্রামীণ যে
আমাদের যে গ্রামের যে সাইডটা আছে সেটা কিন্তু এখন উন্নতির দিকে, কারণ কৃষিক্ষেত্রে উন্নতি হচ্ছে। তারপর হচ্ছে গ্রামের যে মহিলা আছে তারা কিন্তু পেছনে পড়েছিল, কিন্তু এখন তারা হচ্ছে বিভিন্ন ধরনের ঘরে বসেই বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়, এবং তাদের হচ্ছে সেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যে বানাতে যে ফান্ড দরকার হয়, ব্যাংক কিন্তু সেই ফান্ডগুলো প্রোভাইড করে যাচ্ছে। যেমন আমাদের যেই তাঁত শিল্পের কথা বলি বা জামদানি শিল্পের কথা বলি, এই জামদানি শিল্পের ক্ষেত্রে কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান কিন্তু জড়িত না, যে আমাদের যে গ্রামীণ যে মহিলারা আছেন বা গ্রামে যে যুবকরা আছেন তাদের দিয়েই কিন্তু এই কাজগুলো করিয়ে নেওয়া হচ্ছে। তো এই সেক্টরগুলোতে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এক্ষেত্রে আমাদের শহরের সাথে গ্রামের যে জনগণ আছে ওরাও কিন্তু কিছুটা উন্নতির ছোঁয়া পেয়েছে। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। এই যে ব্যাংক যে আমাদেরকে ঋণগুলো দিচ্ছে এর কারণে কিন্তু আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটছে। কারণ দেখা গেল আমরা একটি বাড়ি বানাতে গেলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে আমরা লোন নিতে পারছি। দেখা গেল যে একবারে যে বাড়িটি করতে যাচ্ছি তার জন্য প্রয়োজনীয় ফান্ড আমার কাছে নেই, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে আমি আমার বাড়িটি বানাতে পারি। বা আমি যদি গাড়ি ক্রয় করতে চাই, যদি আমার কাছে যথেষ্ট ফান্ড না থাকে, ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আমি হচ্ছে অল্প অল্প টাকা করে পরিশোধ করে সেই গাড়িটি ক্রয় করতে পারলাম। তারপর হচ্ছে যেমন শিক্ষাক্ষেত্রে বলেছি, যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে একেবারেই তাদের যে ভালো পড়াশোনা করানোর জন্য যে ফান্ড দরকার হয়, সেক্ষেত্রে আমরা যদি ব্যাংকে কিছু কিছু টাকা করে জমিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও ব্যাংক ঋণ ঋণ তো না, সেটা হচ্ছে আমরা ব্যাংকে টাকা জমাই, ব্যাংক আমাদেরকে সেই ফান্ডটা একবারে করে একটা মেয়াদ শেষে একবারে অনেকগুলো টাকা পরিশোধ করছে। এছাড়াও বিভিন্ন সেক্টর আছে আমাদের দেশে, যেমন আমরা যদি বেড়াতে চাই, ভ্রমণের সহায়ক হিসেবে কাজ করে বা নগদ অর্থের বিকল্প হিসেবে কাজ করে। যে ট্রাভেলার্স চেক, আমরা যদি ভ্রমণে যাই সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক আমাদেরকে এই চেকগুলো ইস্যু করে থাকে। এছাড়াও পর্যটকদের জন্য প্রত্যয়পত্র, তারপর হচ্ছে ভ্রাম্যমাণ নোট ইত্যাদি নিয়ে আমরা হচ্ছে ইত্যাদি ব্যাংকের মাধ্যমে ইস্যু করে আমরা হচ্ছে বেড়াতে যেতে পারি। যদি আমরা ক্যাশ টাকা নিয়ে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ঝুঁকি থেকেই যায়। এছাড়াও হচ্ছে ক্যাশ টাকা সবসময় নিয়ে যাওয়াও সম্ভব হয় না, কারণ বাইরে যেতে হলে আমরা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারি না, একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে আমাদের হচ্ছে দেশের বাইরে যেতে হয়। সেক্ষেত্রে ব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের যে নোটগুলো আছে সেগুলো ইস্যু করে থাকে। তো ব্যাংক ঋণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম। আজকে কি কি পড়লাম আমরা, তোমরা দেখেছো? আমরা হচ্ছে ব্যাংক তহবিল সম্পর্কে পড়েছিলাম। ব্যাংক তহবিল পড়তে গিয়ে তারপর আমরা হচ্ছে ব্যাংক ঋণ সম্পর্কে পড়লাম, ব্যাংক ঋণ কি, তারপর হচ্ছে ব্যাংক কিভাবে কিভাবে ঋণ প্রদান করে থাকে। তারপর হচ্ছে আমরা আজকে পড়লাম ব্যাংক ঋণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, এবং এই চ্যাপ্টারটি যতটুকু আমি পড়িয়েছি এই চ্যাপ্টারটি তোমরা ক্লাসটা দেখবে, এবং দেখার পরে তোমাদের বইটি খুলে বইয়ের সাথে এই ক্লাসের পড়াগুলো মনোযোগ সহকারে মিলিয়ে তারপর হচ্ছে পড়বে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।